তো সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইংলিশ টু সুপার সাজেশনে দেখার চেষ্টা করব। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের পরীক্ষায় হলে কাজে লাগবে এবং প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনবেন। যেখানে আমরা সিন পেসিস দেখব, সিন পেসিস গুলো কিন্তু পরীক্ষায় একটাও আসতে পারে, নাও আসতে পারে। তবে আমাদের সাজেশন হচ্ছে এই সিন পেসিস গুলো আপনার পরে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। তো যেটা করবেন, পরীক্ষা হলে যে পেসিসটা আসুক না কেন সেই পেসিসটা 2 থেকে 3 বার পড়বেন। সেখান থেকে মাল্টিপল টাইপের কোশ্চেন থাকবে বা চুজ দ্য বেস্ট আনসার, ট্রু ফলস, অথবা আপনার যদি কোশ্চেন গুলো থাকে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই পারবেন। এখানে এগুলো পড়ে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। যদি আনসিন পেসিস পরীক্ষায় থাকে তাহলে আনসিন পেসিস ক্ষেত্রে 3 নং এবং 4 নং থাকবে, আর যদি না থাকে তাহলে শুধু সিন পেসিস থেকে 1 থেকে 4 নং কোশ্চেন পর্যন্ত আসবে, যেখানে 15 মার্কস থাকবে। আর এখানে আপনাদেরকে যেমনটি পূর্বের ভিডিওতে বলেছিলাম একটা সামারি থাকবে, সামারির আনসারটা আপনি এরকম লিখে নেবেন। এই সামারিটা এখানে যেভাবে রয়েছে ঠিক সেই অনুযায়ী আপনি লিখবেন। এটা এখনই মুখস্থ করে ফেলেন, তাহলে আপনারা পরীক্ষা হলে এই সামারি নিয়ে টেনশন করতে হবে না। তো গ্রামার পার্টে যে বিষয়গুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ। যেমন প্রথমে আপনার রাইট ফর্ম, ভার্ব চেঞ্জিং, ভয়েস, প্রিপোজিশন, পাঞ্চুয়েশন মার্কস, ফ্রেজ, ইডিয়মস, মেকিং সেন্টেন্স বা কমপ্লিটিং সেন্টেন্স যেটাকে বলা হয়। যেখানে দেখেন প্রত্যেকটার জন্যই আমরা এখানে কিন্তু আমাদের গ্রামারের আলাদা করে লেকচার শিট রয়েছে। সেই লেকচার শিট গুলোতে কালারিং করা যে নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলো পড়বেন বরাবরের মতো। সেইখান থেকে আপনি শতভাগ কমনই পেয়ে যাবেন, সরাসরি সেম টু সেম। তো আমরা বিগত বছরের কোশ্চেন গুলো থেকে আপনাদেরকে এক্সারসাইজ করতে বলবো না, জাস্ট এটা ধারণা নিয়ে যাবেন। যেমনটি প্রথমে যদি আমরা দেখাই রাইট ফর্ম অফ ভার্ব, আমরা রাইট ফর্ম অফ ভার্ব একটা বিশাল বিষয়, এক রাত্রে বা একদিনের পরে সেটা সম্ভব হয় না। তবে এখানে কিছু বিষয় রয়েছে যেগুলো আপনি অল্প সময়ের মধ্যে পারেন। যেমন এইখানে রুল নাম্বার 1 হচ্ছে যে যদি কোনো বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় এবং সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে। তো এস বাই এস যুক্ত হবে, আপনি এস বাই এস যুক্ত করতে পারেন। আপনি যেখানে যেমনটি দেখতে পাচ্ছেন যে এখানে যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলো থেকে কিন্তু she writes a letter, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন এখানে রাইটের সঙ্গে রাইটস যুক্ত হয়েছে। তো আপনি এই উদাহরণগুলো ভালো করে পড়েন আর নিয়মটা একটু দেখে যান, তাহলে পরীক্ষা হলে আপনি অবশ্যই কমন পাবেন। এরপর যেটা আপনার পরীক্ষায় থাকবে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়া সত্ত্বেও যদি ক্যান, মাস্ট বা শুড থাকে তাহলে কিন্তু ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হবে না। যেমন এটা হচ্ছে প্রথম নিয়মের অল্টারনেটিভ। তো এই দুইটা নিয়ম থেকে আপনি একটা পরীক্ষায় কমন পাবেন। এরপর যদি দেখেন 3 নাম্বার নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, আপনি এখান থেকে একটা কমন পাবেন, উদাহরণগুলো দেখলে আপনার হয়ে যাবে। যেটি হচ্ছে 4 নাম্বার নিয়মে আমরা বলি কিছু ওয়ার্ড যদি থাকে সেখানে কিন্তু এগুলো সময়ের যদি উল্লেখ না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। এইখানে যে উদাহরণগুলো রয়েছে সেই উদাহরণগুলোই আপনার জন্য যথেষ্ট, আর কোনো কিছু করতে হবে না। সেম ভাবে আপনি 6 নাম্বার নিয়ম থেকে মাস্ট বি একটা থাকবে। এখানে বলা হচ্ছে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে কি হয়, সাবজেক্টের সঙ্গে হ্যাভ বা হ্যাজ হয় এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, এবং কি কি বিষয় থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে সেটি এখানে উল্লেখ রয়েছে, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। তো রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে এরকম কিছু নিয়ম রয়েছে যেগুলো আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়ম নাম্বার 8, যে কোনো সেন্টেন্সে যদি ইয়েস্টারডে, গো বা যে শব্দগুলো রয়েছে শব্দগুলো থাকে তাহলে কিন্তু এটা পাস্ট ফর্মে হবে। পাস্ট ফর্ম হলে ভার্বের পাস্ট ফর্ম আপনি বসিয়ে দিবেন। এখানে আপনারা পাস্ট ফর্ম গুলো বসাতে পারছেন। এরপরে হচ্ছে আপনি যদি দেখেন যে অন্যান্য কালারের যে নিয়মগুলো রয়েছে সেই কালারের নিয়মগুলো দেখার আপনার কোনো প্রয়োজন নাই। তবে এই 16 নাম্বার নিয়মটা একটু ভালো করে দেখবেন। যেমন সেন্টেন্স যদি অ্যাক্টিভ ভয়েস হয় এবং সেখানে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট। সেম ভাবে রাইট ফর্ম ভার্ব যদি আপনারা পড়ালেখা করতে চান তাহলে এই নিয়মগুলি যথেষ্ট। তবে এই 19 নাম্বার নিয়মটা একটু ভালো করে দেখে যাবেন। আর 20 নাম্বার নিয়ম থেকে আপনি একটা কমন পাবেন, পরীক্ষা হলে গিয়ে দেখবেন 20 নাম্বার নিয়ম থেকে কমন, সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে জানিয়ে দিব। তো এই 6 থেকে 7টি নিয়ম যদি রাইট ফর্ম ভার্ব থেকে ফলো করেন তাহলে রাইট ফর্ম ভার্ব আপনার জন্য সহজ হয়ে যাবে বা আপনি পরীক্ষা ভালো করতে পারবেন। এরপর যদি আসেন ভয়েস, তো আমরা ভয়েসের যে বিষয়গুলো আপনাদেরকে দেখিয়েছি, ভয়েসের একটা সেটা হচ্ছে এটা। তো এখানে যারা রেগুলার স্টুডেন্ট তারা তো ভয়েস ভালো করে পড়েছেন, যারা ওয়ান নাইট প্রিপারেশনের জন্য আজকের ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলবো যে এখানে ভয়েসের অনেকগুলো নিয়ম রয়েছে। আপনি নিয়ম নাম্বার 1 যেখানে বলা হচ্ছে মোরাল অক্সিলারি যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েসে কোনো পরিবর্তন হয় না, স্ট্রাকচারটা হচ্ছে এরকম। তবে আপনার স্ট্রাকচার দেখার কোনো প্রয়োজন নাই, আপনি জাস্ট এই উদাহরণগুলো মুখস্থ করেন তাহলে হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের একটা ভয়েস আপনার থাকবে, যেমন ওপেন দা ডোর, ডু দা ওয়ার্ক, চেঞ্জ দা ভয়েস,
এটা নিয়মটা কি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্ব প্লাস ফর্ম। এখানেও সেম কাজটা করবেন, নিয়মগুলো দেখবেন। তো এর বাইরে কিন্তু ভয়েস একটা পরীক্ষায় আসবে না। ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্ন যদি কঠিন হয় তাহলে আপনার একটা ভয়েস এখান থেকে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে ডাবল অবজেক্ট। ডাবল অবজেক্ট থেকে আপনার পরীক্ষায় একটা ভয়েস থাকবে, এটা আপনি খুব ভালো করে পড়ে যাবেন। ডাবল অবজেক্ট থাকলে ব্যক্তিবাচক অবজেক্টকে সাবজেক্ট করাই উত্তম। রিফ্লেক্সিভ অবজেক্ট এটাও কিন্তু পরীক্ষায় থাকবে, তবে এখানে মজার বিষয় হচ্ছে যে আপনি জাস্ট এখানে 3টা উদাহরণ রয়েছে, 3টা উদাহরণ ফলো করলেই হবে, আর কোনো কিছু করতে হবে না। 3টা উদাহরণ থেকে আপনি একটা কমন পেয়ে যাবেন। এরপরে কিছু ভয়েস রয়েছে বাই ব্যতীত, সেটা যদি পরীক্ষায় কোশ্চেন একটু কঠিন হয় তাহলে এগুলো করতে পারেন। যেমন 1 নাম্বার উদাহরণ রয়েছে, এরপর হচ্ছে এই যে এই উদাহরণটা রয়েছে, এইগুলো আপনি দেখে যাবেন তাহলে হবে। আর কোয়াসি প্যাসিভ পরীক্ষায় প্রায়ই থাকে, অনেক সময় থাকে অনেক সময় থাকেও না, তবে উপরে যেগুলো বললাম সেগুলো পড়লেই কিন্তু আপনার হয়ে যাবে। ভয়েসের ক্ষেত্রে এই শীটটাই আপনার জন্য যথেষ্ট সহায়ক ভূমিকা পালন করবে। এরপর যদি আমরা দেখি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা মুখস্থ আইটেম। সেখানে আপনি হচ্ছে যে খুব সহজেই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আনসার করতে পারবেন। তার জন্য এখানে যে শীটটা রয়েছে সেই শীটটা ভালো করে পড়তে পারেন, অথবা আপনারা যে কাজটা করবেন যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যেগুলো আমাদের খুব সহজেই চলে আসে সেই সহজ সহজ কিছু প্রিপোজিশন প্র্যাকটিস করলে হবে, না করলে হবে, পরীক্ষা হলে এমনিতেই পারবেন। বা বিগত বছরে যে কোশ্চেন গুলো রয়েছে, 2-4টা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষার কোশ্চেন গুলো দেখবেন, খুব সহজ কিন্তু থাকে। কিন্তু যারা ভালো স্টুডেন্ট, ভালোভাবে আনসার করতে চান, একটা নাম্বারও মিস দিতে চান না, তাদের জন্য কিন্তু এই শীটটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা শিখবেন। এবং আপনাদের আরেকটা বিষয় হচ্ছে ফ্রেজ এন্ড ইডিয়মস। ফ্রেজ এন্ড ইডিয়মস থেকে এখানে যে লেকচার শীটটি রয়েছে সেখানে আপনার কমপ্লিটিং সেন্টেন্স এবং ফ্রেজ এন্ড ইডিয়মস দুইটাই একই সাথে কাজে লাগবে। আবার ফ্রেজ এন্ড ইডিয়মস এর কিছু সময় সেন্টেন্স তৈরি করতে হয়, সেটাও কিন্তু কাজে লাগবে। যেমন এখানেও কালারিং করা রয়েছে, হ্যাভ টু বা হ্যাজ টু থেকে আপনার স্ট্রাকচার শিখতে হবে না, জাস্ট উদাহরণগুলো শিখে নেবেন। অনেক সময় কমপ্লিটিং সেন্টেন্স তৈরি করতে বলা হয়, আপনার এই স্ট্রাকচার দিয়ে কমপ্লিটিং সেন্টেন্স করতে বলা হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রেও এই শীটটা কাজে লাগবে। যেমন বি বর্ন বা ওয়াজ বর্ন, লেট এলোন, এখানেও কিন্তু কালারিং করা রয়েছে, যেমন এজ ইফ বা এজ দো, এগুলো কমপ্লিটিং সেন্টেন্স, প্রেজেন্ট ইডিয়মস, প্রিপোজিশন সব ক্ষেত্রে কাজে লাগবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা শীট, আপনি চাইলে এটাও ফলো করতে পারেন। আপনারা নিশ্চয়ই এতক্ষণ এই যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রেও এটা কাজে লাগবে। ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম, এটা কিন্তু রাইট ফর্ম ভার্বের ক্ষেত্রে আপনার কাজে লাগবে। লুক ফরওয়ার্ড টু, এটা কিন্তু রাইট ফর্ম ভার্বের একটা নিয়ম, এটা কিন্তু রাইট ফর্ম ভার্বের কাজে লাগবে, এটাও ভালো করে পড়ে যাবেন। তো যে বিষয়টা আপনাদেরকে আমি বলতেছিলাম যে আপনারা নিশ্চয়ই এতক্ষণ অপেক্ষায় রয়েছেন অন্যান্য বিষয়ে, পাঞ্চুয়েশন মার্কস এর লেকচার শীটটা আমরা দেখতে পারি, সেটা আপনারা ফলো করলে পাঞ্চুয়েশন মার্কস কমন পাবেন। আর গ্রামারের বিষয়ে যারা ভালো পারে তারা গ্রামারের বিষয় ফুল আনসার করবে, যারা ভালো পারে না তারাও মোটামুটি আনসার করতে পারবে। এটা নিয়ে যেহেতু এটা প্র্যাকটিসের বিষয়, সেহেতু এক রাত্রে এটা হবে না, আপনি চাইলে যে কথাগুলো বললাম সেগুলো ফলো করেন তাহলে হবে। এরপর চলে আসেন যে আমাদের প্রসেস রাইটিং বা ইনস্ট্রাকশন রাইটিং পার্টের যে 30 মার্কস রয়েছে, সেইখান থেকে আমরা সাজেশনে এই কয়টা রাইটিং প্রসেস রাইটিং রাখতেছি, তার মধ্যে আপনি বি, সি এবং ডি নাম্বারটা একটু দেখে যাবেন। তবে এখানে যেহেতু হাউ টু জাতীয় কোশ্চেন গুলো থাকে, কাজেই যে কোনো প্রসেস রাইটিং ই আসুক না কেন আপনি এটা কিন্তু পারার বিষয়। কমপ্লিটিং স্টোরি আমাদের কোনো সাজেশন আমরা দিয়েছি, বাট আপনি যেহেতু শেষটাতে প্রিপারেশন নেবেন, সেহেতু কমপ্লিটিং স্টোরি এটা ফলো করলে আপনার কমপ্লিটিং স্টোরি সবগুলো কমপ্লিটিং স্টোরি লিখতে পারবেন। যেখানে একটা কমপ্লিটিং স্টোরি দিয়ে যে কোনো কমপ্লিটিং স্টোরি লেখা যায়, আনসার করাটা হচ্ছে বড় বিষয়, আপনি এটা ফলো করতে পারেন। এরপর ডায়লগ, আমরা সবসময় বলে থাকি যে ডায়লগ পরীক্ষায় থাকবে, এবং আমাদের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ ডায়লগ লেখা থাকে বা একটা ডায়লগ দেওয়া হয়, যে একটা ডায়লগ দিয়ে আপনি সকল ডায়লগ পরীক্ষায় আনসার করতে পারবেন, সেটা একটু ভালো করে খেয়াল করুন। এইখানে যে ডায়লগটা রয়েছে সেই ডায়লগটা হচ্ছে উপকারী বিষয় বা উপকারী দিক, যেগুলো হচ্ছে আপনার উপকারী যে সকল বিষয় রয়েছে সেইগুলো নিয়ে, যেমন আপনি দেখতে পাচ্ছেন চিপ প্রেজেন্টেশন বা টেকনিক্যাল এডুকেশন, ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার, ইত্যাদি ইত্যাদি বিষয় রয়েছে। তো এই ডায়লগটা শিখলে আপনি এই বিষয়গুলো আনসার করতে পারবেন। এখন যদি পরীক্ষার হলে গিয়ে দেখেন যে উপকারী বিষয়ে ডায়লগ না এসে কোনো ক্ষতিকর বিষয় সম্পর্কে ডায়লগ চলে আসে, যেমন রাইট এ ডায়লগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট হচ্ছে ট্রাফিক জ্যাম, লোডশেডিং, ক্যাম্পাস ভায়োলেন্স, হরতাল, এই সংক্রান্ত চলে আসে, সেই ক্ষেত্রে আপনি এখানে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো হচ্ছে অল্টারনেটিভ ইউজ বা অপোজিট যে ওয়ার্ড গুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি ক্ষতিকর ডায়লগটা লিখতে পারবেন। সর্বোপরি আমাদের পোস্টারটা দেখতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই বছর কিন্তু এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট ইন বাংলাদেশ, এটা নিয়ে একটা প্যারাগ্রাফ বা পোস্টার বা রিপোর্ট বা ডায়লগ যে কোনো একটা কিছু পরীক্ষায় থাকার সম্ভাবনা রয়েছে, এটা ভালো করে আপনারা ফলো করবেন।
তো পোস্টার এখানে খুব বেশি কোনো কিছু নাই, আমরা একটা পোস্টার দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা মাত্র পোস্টার দিয়েছি। এই পোস্টারটা আবার হচ্ছে ক্ষতিকারক বিষয়, অর্থাৎ এখানে যে ড্যাশ রয়েছে এটা পোস্টার পরীক্ষা হলে যে পোস্টারটা আসবে তার নামটা বসাবেন। যদি পরীক্ষা হলে গিয়ে দেখেন যে ক্ষতিকর কোনো পোস্টার বিষয়ে পোস্টার আসছে তাহলে এটা ফলো করবেন। আর যদি দেখেন যে উপকারী কোনো বিষয়ে পোস্টার চলে আসছে বা এরকম বলতে পারে যে রাইটে মেক এ পোস্টার অ্যাবাউট হচ্ছে এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট সম্পর্কে একটা পোস্টার তৈরি করা, বা ভালো বিষয়ে তোমার শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে একটা পোস্টার তৈরি করো, তাহলে এই যে ওয়ার্ড গুলো রয়েছে এখানে এই ওয়ার্ড গুলোর বিপরীত শব্দটা আপনি ইউজ করলেই আপনি সেটা আনসার করতে পারবেন। এরপরে হচ্ছে আমাদের রিপোর্ট বরাবরের মতো আমরা বলি যে এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্টস মুভমেন্ট ইন বাংলাদেশ অথবা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন বা কালচারাল প্রোগ্রাম সেলিব্রেশন এই সংক্রান্ত রিপোর্ট আপনার পরীক্ষায় থাকবে। তো এখানে আমাদের দুইটা রিপোর্ট দেওয়া রয়েছে, একটা হচ্ছে উপকারী দিকের রিপোর্ট আর একটা হচ্ছে ক্ষতিকর বিষয়ের রিপোর্ট। তো আপনি যে কোনো একটা রিপোর্ট ফলো করলে হবে। এখানে হচ্ছে ক্ষতিকর দিকটা প্রথমে দেওয়া রয়েছে, যদি একটা শিখেন তাহলে উপকারী দিক আসলে এর অপোজিট ওয়ার্ড ইউজ করবেন। আর যদি উপকারী রিপোর্ট শিখেন, উপকারী দিক সংক্রান্ত রিপোর্ট শিখেন তাহলে কিন্তু আপনি এটা পড়বেন তবে আমি সাজেস্ট করবো এই রিপোর্ট এটা শেখার জন্য। যদি আপনাদের কোনো সমস্যা না হয় তাহলে এই রিপোর্টটা ভালো করে পড়ে যান, আশা করি পরীক্ষা হলে কমন পাবেন। এরপর বরাবরের মতো একটা বিষয় অনেকদিন যাবত পরীক্ষায় আসে না, গ্রাফস এন্ড চার্ট। তো গ্রাফস এন্ড চার্ট এর ক্ষেত্রেও একটা বিষয় ফলো করবেন, সেইখানে হচ্ছে যে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন এই গ্রাফ এবং চার্টটা আপনি ফলো করবেন। একটা গ্রাফ এবং চার্ট শিখে যাবেন তাহলেই কিন্তু আপনার পরীক্ষা হলে আর কোনো টেনশন করতে পারেন, যাই আসুক আপনি এটাই আনসার করতে পারবেন। মূলত আমাদের আনসার করাটাই হচ্ছে মেইন টার্গেট। প্যারাগ্রাফ সর্বোপরি আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ। আমাদের মতো বরাবরের মতো আমরা যে বিষয়টা আপনাদেরকে বলি যে একটা প্যারাগ্রাফ শিখবেন, যে প্যারাগ্রাফটা দিয়ে সকল প্যারাগ্রাফ লেখা যায়, এই প্যারাগ্রাফটা হচ্ছে ক্ষতিকর দিক সংক্রান্ত একটা প্যারাগ্রাফ। এটা আপনি ফলো করবেন। যদি উপকারী কোনো বিষয়ে প্যারাগ্রাফ আসে সেখানে এর অপোজিট শব্দ ইউজ করবেন। তবে এইবারের বিশেষত্ব হচ্ছে আমরা 2021 ব্যাচের জন্য পদ্মা ব্রিজ দিয়েছিলাম, 2022 ব্যাচের জন্য মেট্রো রেল দিয়েছিলাম, বরাবরের মতো একটা প্যারাগ্রাফই কমন ছিল। এবার আমরা আপনাদেরকে এন্টি ডিসক্রিমিনেশন স্টুডেন্ট মুভমেন্টস ইন বাংলাদেশ এই প্যারাগ্রাফটা দিচ্ছি, এটা ভালো করে পড়বেন। প্রথমত এই প্যারাগ্রাফটা শিখবেন, যদি এটা কমন না আসে তাহলে কমন একটা প্যারাগ্রাফ রয়েছে এটা ফলো করবেন। এটা কিন্তু ক্ষতিকর বিষয়ের উপর নির্ভর করে এই প্যারাগ্রাফটা রচিত। যদি উপকারী বিষয় চলে আসে তাহলে অপোজিট ওয়ার্ড গুলো ইউজ করবেন, তাহলেই হবে। এরপরে জব অ্যাপ্লিকেশন বা সিভি, এটা ফার্স্ট সেমিস্টারে আপনারা পড়েছেন, যদিও পরীক্ষায় সেকেন্ড সেমিস্টারে খুব কমই আসে। এরপরেও যদি পরীক্ষায় চলে আসে তাহলে জব অ্যাপ্লিকেশন বা সিভিটা ভালো করে পড়ে যাবেন, একবার দেখে যাবেন তাহলেই হবে। আর আমাদের আশা করি এবার লেটার বা অ্যাপ্লিকেশন জাতীয় কোনো কিছু আসবে না, যদিও আসে, কারণ আপনার রাইটিং পার্টে কিন্তু সবগুলোই রয়েছে। যে কোনো 6টা আসবে, 5টা আনসার করতে হবে। তো আপনি কোনটা আসবে কোনটা আসবে না সেটা নিশ্চিত করে যেহেতু বলতে পারতেছেন না, সেহেতু এখানে যে বিষয়গুলো দেখানো হলো সবগুলো বিষয় ফলো করবেন। সিন পেজেস আনসিন পেজেস থেকে 15 মার্কস, রাইটিং পার্ট থেকে 30 মার্কস, 45 মার্কস আপনি খুব সহজেই ক্যারি করতে পারবেন। গ্রামারের যে বিষয়গুলো রয়েছে, ভয়েস, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এরপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, ফ্রেজ এন্ড ইডিয়মস, এগুলো কিন্তু পারবেন। আশা করি সবার পরীক্ষা ভালো হবে, সেই শুভকামনা রইল সবার প্রতি। আপনারা পরবর্তী সময় আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে কোন বিষয়ের সুপার সাজেশন ফ্রিতে আমাদের এখানে পেতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন। আর কে কোন পলিটেকনিক ইনস্টিটিউটে রয়েছেন সেটি লিখতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।